আসসালামু আলাইকুম বন্ধুরা। একেবারে ছবির মতো সুন্দর একটা দেশ নরওয়ে, আর সেই দেশের রাজধানীতে আজকের সকালটা একটু বেশিই সুন্দর ছিল। কিন্তু কিছুক্ষণ পরে অসলোতে যা ঘটতে চলেছে তা পুরো মানব ইতিহাসের চিত্রটাই বদলে দিতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কেয়ামতের মতো ভয়ঙ্কর এক ভূমিকম্পের আঘাতে সেদিন নরওয়ে হয়েছিল ছিন্ন ভিন্ন। তাই আজকে আমি নরওয়ে দেশে ঘটে যাওয়া এই মারাত্মক দুর্যোগ নিয়ে তৈরি মুভি দ্য কোয়েকের গল্প নিয়ে হাজির হয়েছি। এই গল্পের শুরুতে আমরা গবেষক জোহানসনকে দেখতে পাই, যার একটা বড় নিউজ চ্যানেলে ইন্টারভিউ চলছিল। ইন্টারভিউয়ার তাকে শহরে আসা সাম্প্রতিক শক্তিশালী বারবার ভূমিকম্প হওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করছিল। সে বলে যে এই বিষয়ে আপনার মতামত কি এবং হঠাৎ করে এত ভূমিকম্প কেনই বা আসছে। জোহানসন উত্তর দেয় যে মানুষ এই সকল ঘটনা আসলে কন্ট্রোল করতে পারবে না, তাই আমি আর আমার টিম এই ভূমিকম্পগুলো সামলানোর উপায় খুঁজে চলেছি। ততদিন মানুষকে নিজেদের সেফটি আর প্রোটেকশনের দিকে মনোযোগ দিতে হবে। ভূমিকম্প হলো ন্যাচারাল ডিজাস্টার, যার উপরে এখনও পর্যন্ত মানুষ কোনো কন্ট্রোল করতে পারেনি। তো যাই হোক, কিছুক্ষণ পরে একই জায়গাতে ক্রিস্টিয়ান নামের একজন লোকেরও ইন্টারভিউ হয়, আর রিপোর্টারেরা তাকে অনেক সম্মান করে, কারণ আগের বারের সুনামির সময় সে অনেক মানুষের প্রাণ বাঁচিয়েছিল। হ্যাঁ বন্ধুরা, আগের বারের সুনামির কথা বলছি, কারণ এই মুভির প্রথম পার্টও রয়েছে যার নাম দ্য ওয়েভ। তো আপনারা যদি এই মুভিটা পছন্দ করেন তাহলে এটার প্রথম পার্টও নিয়ে আসবো। তো যাই হোক, সে আগের বারের সুনামির সময় সে অনেক মানুষের প্রাণ বাঁচিয়েছিল বলে সবাই তাকে হিরো মানত। কিন্তু ক্রিস্টিয়ান এমন একটা সত্যি জানতো যেটা সে আসলে কাউকে জানায়নি। তার অনেক ভয় হয় যে সে যদি সত্যটা বলে দেয় তাহলে সবাই হয়তো হাসবে অথবা তার কথায় বিশ্বাসই করবে না, তাই সে এই সব কিছু সিক্রেট রেখেছে। ইন্টারভিউয়ের সময় ক্রিস্টিয়ান প্রত্যেকটা প্রশ্নের খুবই সাবধানে সঠিক উত্তর দেয়। এরপর আমরা ক্রিস্টিয়ানের পার্সোনাল লাইফের ব্যাপারে জানতে পারি যে তার বিয়ে হয়েছিল ইডুন নামের একজন নারীর সঙ্গে, কিন্তু অনেক বছর একসঙ্গে থাকার পরে এখন তার আলাদা হয়ে গেছে। ইডুন ডিভোর্স ফাইল করে দিয়েছে, আর তাদের দুজন সন্তানও রয়েছে, সন্ড্রে আর জুলিয়া। ক্রিস্টিয়ানের জন্য সবথেকে কষ্টের ব্যাপার ছিল যে দুই বাচ্চার ফুল কাস্টাডি ইডুনের কাছে ছিল, তাই বাচ্চারা ইডুনের সাথে তার শহরে বসবাস করে। ডিভোর্সের পরে ক্রিস্টিয়ান একেবারে একা হয়ে যায়। সে নর্মাল লাইফ লিড করার অনেক চেষ্টা তো করে ঠিকই, কিন্তু ভেতর থেকে সে নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলেছে। তো যাই হোক, একদিন জুলিয়ার তার বাবার কথা খুবই মনে পড়ে যায়, আর সে তার সঙ্গে দেখা করতে চলে যায়, আর তাকে দেখেও ক্রিস্টিয়ান অনেক খুশি হয়। কিন্তু সেই সাথে চিন্তিত হয়ে পড়ে, কারণ ক্রিস্টিয়ান যে জায়গাতে বসবাস করে সেখানে বারবার ভূমিকম্প আর সুনামি আসার অনেক ঝুঁকি ছিল, যার কারণে জায়গাটা অনেক বিপজ্জনক। তো আপাতত ক্রিস্টিয়ান তার দুশ্চিন্তা সাইডে রেখে জুলিয়াকে নিজের ঘরে নিয়ে আসে। জুলিয়া ছোট হলেও তার মাইন্ড অনেক শার্প ছিল, আর তার আইকিউ অনেক হাই ছিল। ঘরের একটা রুমে ঢুকে জুলিয়া দেয়ালে লাগানো অনেকগুলো ছবি দেখতে পায়। এগুলো আলাদা আলাদা মানুষের ছবি ছিল, কিন্তু জুলিয়া কাউকেই চিনতে পারে না। জুলিয়া অবাক হয়ে তার বাবাকে জিজ্ঞাসা করে, বাবা, এরা কারা? ক্রিস্টিয়ান তাকে বলে, এরা সবাই ওই মানুষেরা যারা সুনামি আর ভূমিকম্পে নিজেদের প্রাণ হারিয়েছে। আমি যাদেরকে বাঁচাতে গিয়েছিলাম ঠিকই, কিন্তু সবাইকে বাঁচাতে পারিনি। অর্থাৎ মনে মনে ক্রিস্টিয়ান তাদের মৃত্যুর জন্য নিজেকেই দোষ দিত। যাই হোক, জুলিয়া তো এটা খুব ভালোভাবেই বুঝতো যে এতে আসলে তার বাবার কোনো ভুল ছিল না। সে জানে যে ন্যাচারাল ডিজাস্টার কেউ কন্ট্রোল করতে পারে না। যে মানুষগুলো মারা গেছে তারা এমন একটা ট্র্যাজেডির শিকার হয়েছে যেটা আসলে কারো হাতেই ছিল না। কিন্তু এত সব কিছু বোঝার পরেও ক্রিস্টিয়ানের মাথা থেকে এই বিষয়টা কিছুতেই বের হয় না যে হয়তো তার আরও মানুষকে বাঁচানো উচিত ছিল। তো যাই হোক, ক্রিস্টিয়ান জুলিয়ার সাথে খুবই ভালো সময় কাটায়। সে মেয়ের সাথে প্রত্যেকটা মুহূর্ত খুবই উপভোগ করে, কিন্তু সে এটাও জানে যে এই জায়গাটা আসলে অনেক ডেঞ্জারাস, কারণ বারবার আসা ভূমিকম্প আর সুনামি জুলিয়ার জীবনকে বিপদে ফেলতে পারে। তাই বুকে পাথর রেখে ক্রিস্টিয়ান সিদ্ধান্ত নিয়ে ফেলে যে জুলিয়াকে আবারও তার মা ইডুনের কাছে পাঠিয়ে দেয় সব থেকে ভালো হবে। তো এখন পরদিন ক্রিস্টিয়ান তাকে ফেরত পাঠিয়ে দেয়, কারণ ওইখানে জুলিয়া খুব বেশি সেফ ফিল করবে। এরই মধ্যে আবার শহরের অন্য একটা অংশে কনরাড নামের একজন লোক একটা অদ্ভুত টানেলের ভেতরে প্রবেশ করে। কনরাড ছিল একজন গবেষক যে কিনা সম্প্রতি কিছু জরুরি তথ্য হাতে পেয়েছে। সে তার ফাইন্ডিংসগুলো কনফার্ম করার জন্য ওই টানেলে গিয়েছিল, কিন্তু কিছুক্ষণ পরেই সেখানে একটা শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। কনরাড টানেলের ভেতরে চলে গিয়েছিল, আর সেই মুহূর্তে সে বুঝে ফেলে যে এখন কি হতে চলেছে, কারণ মাটি খুবই জোরে কাঁপতে শুরু করে আর চোখের পলকে পুরো গুহা একেবারে ধসে পড়ে।
কনরাড আর তার সঙ্গী বাইরে বের হতেই পারে না, আর তারা বড় বড় পাথরের নিচে চাপা পড়ে সেখানেই মৃত্যুবরণ করে। তো এখন পরদিন নিউজে এই মর্মান্তিক দুর্ঘটনার রিপোর্ট চলে আসে। টিভিতে বলা হচ্ছিল যে কনরাড আর তার সঙ্গীর প্রাণ চলে গেছে এক ভয়াবহ ভূমিকম্পের কারণে। পরবর্তীতে আমরা জানতে পারি যে কনরাড আসলে ক্রিস্টিয়ানের পুরনো কলিগ আর বন্ধু ছিল। তার মৃত্যুর খবরে ক্রিস্টিয়ান খুবই কষ্ট পায়। সে কিছুতেই বুঝতে পারে না যে এত ঘন ঘন আর এত শক্তিশালী ভূমিকম্প আসছে কেন। ঠিক তখনই ক্রিস্টিয়ান একটা পার্সেল রিসিভ করে, আর অবাক করার মতো ব্যাপার হলো পার্সেলটা কনরাড তার মৃত্যুর আগে তার জন্য পাঠিয়েছিল। অনেক ঘাবড়ে গিয়ে আর আগ্রহ নিয়ে ক্রিস্টিয়ান পার্সেলটা খুলে ফেলে। সেটার ভেতরে কনরাডের রিসার্চ ফাইন্ডিংস আর ভূমিকম্প নিয়ে ডিটেল সব রিপোর্ট ছিল। এই ইনফরমেশনগুলোর গুরুত্ব বুঝে ক্রিস্টিয়ান সব কিছু মনোযোগ দিয়ে পড়া শুরু করে। কনরাডের রিসার্চ অনুযায়ী গুহার কাছে ম্যাগনিটিউড 6-এর একটা ভূমিকম্প ডিটেক্ট হয়েছিল, যেটা হঠাৎ করে আসে আর অনেক ক্ষতি করে চলে যায়। কিন্তু সবথেকে চমকে দেবার মতো বিষয় ছিল তার ফাইনাল কনক্লুশন। কারণ ইনভেস্টিগেশনে কনরাড এটা জানতে পেরেছিল যে শহরে ম্যাগনিটিউড 10-এর চাইতেও বড় একটা ভূমিকম্প যে কোনো মুহূর্তে আঘাত হানতে পারে। আর এই ডিজাস্টার কল্পনার বাইরে এক মারাত্মক ধ্বংসলীলা চালাতে পারে, আর এতে হাজার হাজার মানুষের প্রাণও চলে যেতে পারে। রিপোর্টে কনরাড ওয়ার্নিং দিয়েছিল যে দেরি হয়ে যাবার আগেই সবাইকে খুবই দ্রুত শহর থেকে ইভাকুয়েট করতে হবে। এইসব কিছু পড়ে ক্রিস্টিয়ান অনেক ঘাবড়ে যায়। তার স্ত্রী আর বাচ্চারা এই ডেঞ্জার জোন থেকে খুব একটা দূরে বসবাস করে না। যদি ভূমিকম্প এসেই যায় তাহলে তাদের সকলের জীবন মারাত্মক হুমকির মুখে পড়বে। দ্রুত কিছু একটা করার সিদ্ধান্ত নিয়ে ক্রিস্টিয়ান সবগুলো রিপোর্ট হাতে নেয় আর অথরিটিকে জানানোর জন্য বেরিয়ে পড়ে। দেরি হবার আগে এই খবর সবার সামনে আনতে হবে আর সবাইকে এই শহর থেকে ইভাকুয়েট করতে হবে। হ্যালো বন্ধুরা, একটা গুড নিউজ রয়েছে। ফিফা ওয়ার্ল্ড কাপ খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে, আর এখানে তোমরা সকল খেলার লাইভ ম্যাচের রেজাল্টও দেখতে পারবে, আর তাছাড়াও প্রেডিকশন করে জিতে নিতে পারবে আকর্ষণীয় রিওয়ার্ডস, যেমন আইফোন, অ্যাপল ওয়াচ, স্মার্ট টিভি, আরও অনেক কিছু। আর আমার দেয়া প্রচার কোড 1 রুপালি ব্যবহার করলে পেয়ে যেতে পারো 12K পর্যন্ত বোনাস। আর খুব সহজে বিকাশ, ব্যাংক এবং অন্যান্য পদ্ধতিতে টাকা উইথড্র করতে পারবে। তাহলে আর দেরি কেন? কমেন্টে লিঙ্ক দেয়া আছে, রেজিস্টার করো আর আমার প্রোমো কোড 1 রুপালি ব্যবহার করো। কোনো সময় নষ্ট না করে ক্রিস্টিয়ান সেই প্রাইভেট অর্গানাইজেশনে পৌঁছায় যেখানে সে আর কনরাড আগে একসঙ্গে কাজ করত। সেখানে তার দেখা হয় জোহানসেনের সাথে, যে কিনা ওই অর্গানাইজেশনের ম্যানেজার, আর ওই একই লোক ছিল যার ইন্টারভিউ আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। ক্রিস্টিয়ান সাথে সাথে কনরাডের সকল রিপোর্টগুলো জোহানসেনকে দিয়ে দেয়। ক্রিস্টিয়ান জোহানসেনকে বলে যে কনরাড ভূমিকম্প নিয়ে রিসার্চ করে জানতে পেরেছে যে খুব তাড়াতাড়ি অনেক হাই ম্যাগনিটিউডের ভূমিকম্প আসতে চলেছে। কনরাড যেখানে মারা গেছে সেই গুহাও এরকম ভূমিকম্পের কারণেই ধসে পড়েছিল। কিন্তু জোহানসন এইসব কিছু শুনেও একেবারে শান্ত ছিল। এরপর সে ক্রিস্টিয়ানকে আরও একটা অবাক করার কথা বলে, আর জোহানসন ক্রিস্টিয়ানকে বলে যে আমাদের অর্গানাইজেশনের কাছে এমন একটা অ্যাডভান্স টেকনোলজি আর মেশিন রয়েছে যেটা ভূমিকম্প আসার আগেই সেটাকে ডিটেক্ট করতে পারবে। আমরা এমন একটা সিস্টেমের অনেক কাছাকাছি চলে এসেছি যেটা মাটির নিচের ভাইব্রেশন কন্ট্রোল করতে পারবে। যদি এটা সফল হয়ে যায় তাহলে ভবিষ্যতে ভূমিকম্প থামানো সম্ভব হতে পারে। এরপর জোহানসন আরও একটা ভয়ঙ্কর কথা বলে যে কনরাডের মৃত্যু আসলে ভূমিকম্পের কারণে হয়নি। গুহার কাছে ভুল করে কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে গিয়েছিল, আর সেখানে হওয়া বিস্ফোরণের কারণেই ওই গুহাটা ধসে পড়েছিল। জোহানসন এটা বুঝিয়ে দেয় যে কনরাডের মৃত্যু শুধুই একটা দুর্ঘটনা ছিল, যার সাথে ভূমিকম্পের কোনো সম্পর্ক নেই। এক কথায় সে কনরাডের পুরো রিসার্চটাকে বেকার আর অর্থহীন বলে এড়িয়ে যায়। কিন্তু ক্রিস্টিয়ানের তার কোনো কথাই বিশ্বাস হয় না, কারণ এই ডিটেল রিপোর্ট দেখার পরে সেটা মানতেই পারছিল না যে কনরাড ভুল ছিল। তাই সত্য জানার জন্য ক্রিস্টিয়ান নিজেই ইনভেস্টিগেশন করার সিদ্ধান্ত নিয়ে ফেলে। আর এখন ক্রিস্টিয়ান যখন কনরাডের বাড়িতে পৌঁছায় তখন সেখানে তার মেয়ে মেরিটের সঙ্গে তার দেখা হয়। সে ক্রিস্টিয়ানকে আগে থেকেই চিনত, তাই সে তার উপরে ভরসা করে আর তাকে তার বাবার রুমে নিয়ে যায়। রুমে ঢুকে ক্রিস্টিয়ান একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। সেখানে আসলে আলাদা আলাদা ধরনের অনেক পাথর খুবই যত্ন করে রাখা ছিল। তখন ক্রিস্টিয়ান বুঝতে পারে যে কনরাড ম্যাগনেটিক ফিল্ড আর মাটির কন্ডিশন নিয়ে স্টাডি করে আর্থকোয়েক জোনগুলোর উপরে কাজ করছিল।
ক্রিস্টিয়ান যখন তার রিসার্চ দেখছিল তখন সে একটা শকিং বিষয় বুঝতে পারে। আসলে তার নিজের পরিবারই ওই হাই রিস্ক জোনগুলোর ভেতরে বসবাস করছে। সে আগে কখনোই এই বিষয়টা খেয়ালই করেনি, আর এখন সত্যটা বুঝতে পেরে তার ভেতরে অনেক ভয় তৈরি হয়ে যায় আর জলদি কিছু একটা করার তাড়না জেগে ওঠে। দেরি না করে ক্রিস্টিয়ান সাথে সাথে জোহানসনকে কল করে আর ওই এরিয়াতে কাজ করা কনস্ট্রাকশন কন্ট্রাক্টরদের কন্ট্যাক্ট নাম্বার চায়। সে আসলে তাদেরকে ওয়ার্নিং দিতে চাচ্ছিল যেন দ্রুত তারা ওই সাইট খালি করায় আর এতে কোনো দুর্ঘটনা না ঘটে। এখন ক্রিস্টিয়ান জানতো যে তার পরিবারকেও এই ব্যাপারটা জানাতে হবে। যদিও তারা একসঙ্গে বসবাস করে না, কিন্তু তাদের সেফটির দায়িত্ব সে এখনও অনুভব করে। ক্রিস্টিয়ান সাথে সাথে তার এক্স ওয়াইফ ইডুনের বাড়িতে চলে যায় আর সেখানে সে দেখতে পায় যে তার ছেলে সন্ড্রে নিজের গার্লফ্রেন্ডের সাথে অনেক খুশিতে সময় কাটাচ্ছে। এটা দেখে ক্রিস্টিয়ান এক মুহূর্তের জন্য কিছুটা হলেও শান্তি পায়। সে এখানে ইডুনকে আসন্ন বিপদের ব্যাপারে জানাতে এসেছিল, কিন্তু ক্রিস্টিয়ান কথা শুরু করতে ইডুন টপিক বদলে দেয়। ভূমিকম্প বা বিপদের কথাতে তার আসলে কোনো আগ্রহই ছিল না। ইডুন ক্রিস্টিয়ানকে বলে যে আজ সন্ধ্যায় জুলিয়ার ডান্স কম্পিটিশন রয়েছে, তুমি এসে ওর ডান্স দেখে যেও, কারণ তোমাকে দেখলে জুলিয়া অনেক খুশি হবে। এই কথা শুনে এক মুহূর্তের জন্য ক্রিস্টিয়ান যেন সবকিছু ভুলে যায়। স্টেজে নিজের মেয়েকে হাসি খুশি দেখার কথা ভেবেই তার মুখে হাসি চলে আসে। এতদিন ধরে সে শুধুমাত্র ডিজাস্টার আর বিপদের ভেতরে আটকে ছিল, তাই ইডুনের কথা শুনে ক্রিস্টিয়ান সবকিছু ভুলে রাজি হয়ে যায়। ইডুন স্কুলে জুলিয়ার কাছে চলে যায় আর বলে যে তোমার বাবা আজকে তোমার ডান্স দেখতে আসছে। এটা শুনে জুলিয়া খুশিতে লাফিয়ে ওঠে। সে আগে থেকেই পারফর্ম করা নিয়ে তো অনেক এক্সাইটেড ছিল, কিন্তু এখন তার খুশি আরও বেড়ে যায়। এদিকে ক্রিস্টিয়ান আবারও কনরাডের রিসার্চে ডুবে গিয়েছিল। সে রিপোর্টগুলো মনোযোগ দিয়ে দেখছিল যেগুলোতে আর্থকোয়েক জোনের লোকেশনগুলোর কথা উল্লেখ ছিল। এখানে তার আরও প্রশ্নের উত্তরের দরকার আছে, তাই সে আবারও কনরাডের বাড়িতে চলে যায়। সেখানে সে মেরিটের কাছে জেদ করে বলে যে তুমি আমাকে ওই টানেল পর্যন্ত নিয়ে চলো যেখানে কনরাড মারা গেছে। প্রথমে তো মেরিট মানা করে দেয়। সে ওই জায়গাটাকে মন থেকে ঘৃণা করত, কারণ ওখানেই তার বাবার প্রাণ দিতে হয়েছিল। কিন্তু ক্রিস্টিয়ানের বারবার বলাতে সে ফাইনালি রাজি হয়ে যায় আর দুজনেই টানেলের ভেতরে চলে যায়। কনরাডকে যেখানে শেষবার দেখা গিয়েছিল, ক্রিস্টিয়ান সেই জায়গাটা খুবই মনোযোগ দিয়ে দেখা শুরু করে। খুঁজতে খুঁজতে তার নজর কিছু পাথরের স্যাম্পলের উপরে পড়ে, যেগুলো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ছিল না। দেখে মনে হচ্ছিল যেন কেউ ইচ্ছে করে সেগুলোকে ওখানে রেখে দিয়েছে, যেন কেউ এগুলো কালেক্ট করছিল। সেগুলোর গুরুত্ব বুঝতে পেরে ক্রিস্টিয়ান পাথরগুলো তুলে নেয় আর পরবর্তী রিসার্চের জন্য নিজের সাথে নিয়ে নেয়। কিন্তু সে জানতো যে টানেলের ভেতরে বেশি দেরি করা অনেক বিপজ্জনক, তাই সে মেরিটকে সাথে করে নিয়ে গাড়িতে বসে আর ওখান থেকে বেরিয়ে যায়। রাস্তায় ক্রিস্টিয়ানের কাছে ইডুনের কল আসে। ইডুন তাকে মনে করিয়ে দেয় যে জুলিয়ার ডান্স শো শুরু হতে চলেছে, তোমাকে তাড়াতাড়ি অপেরা হাউসে পৌঁছাতে হবে। তাই ক্রিস্টিয়ান এক মুহূর্তের জন্য থমকে যায়। সে জুলিয়ার পারফরমেন্সের কথা পুরোপুরি ভুলেই গিয়েছিল। সে রিসার্চের ভেতরে এতটাই ডুবে গিয়েছিল যে সময়ের কোনো খেয়ালই তার ছিল না। ঠিক এই কারণে ইডুন আসলে তাকে ডিভোর্স দিয়েছিল। ক্রিস্টিয়ান সব সময় তার কাজেই ডুবেছিল। সে শুধুমাত্র বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত ছিল আর নিজের পরিবারকে একেবারেই সময় দিতে পারত না। এখানে ক্রিস্টিয়ান ইডুনকে বলে যে দেখো আমি রাস্তায় আছি, খুবই দ্রুত আসছি। কিন্তু তার পৌঁছানোর আগেই পুরো শহরের বিদ্যুৎ হঠাৎ করেই চলে যায়। চারিদিকে এমন অন্ধকারে ছেয়ে যায় যেন অনেক বড় কোনো শর্ট সার্কিট হয়েছে। তারপর হঠাৎ করে অপেরা হাউসের কাছে ভূমিকম্প চলে আসে। কম্পন এতটাই শক্তিশালী ছিল যে পুরো বিল্ডিং কেঁপে ওঠে আর চোখের পলকেই বিল্ডিং ধসে অনেক মানুষের প্রাণও চলে যায়। ক্রিস্টিয়ান ফোনের অপর পাশ থেকে দৌড়াদৌড়ি আর চিৎকার চেঁচামেচির ভয়ঙ্কর সব শব্দ শুনতে পায়। তাই বিপদ বুঝতে পেরে ক্রিস্টিয়ান ফুল স্পিডে অপেরা হাউসের দিকে দৌড় দেয়। ওদিকে বিল্ডিংয়ের ভেতরে ইডুন ভাঙা জায়গার মধ্যে দৌড়ে জুলিয়াকে খুঁজছিল। কিছুক্ষণ পরে সে জুলিয়াকে একটা কোণায় লুকিয়ে থাকতে দেখে। তার সেখানে লুকিয়ে থাকায় তার জীবন বাঁচার কারণ হয়ে দাঁড়ায়। ইডুন সাথে সাথে জুলিয়ার হাত ধরে আর তাকে সেফ জায়গাতে নিয়ে যায়। ক্রিস্টিয়ান মেরিটের সাথে সেখানে পৌঁছায় আর ইডুনের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে। যখন অবশেষে ফোন কানেক্ট হয়, ইডুন ক্রিস্টিয়ানকে বলে যে আমি আর জুলিয়া সেফলি বাড়িতে পৌঁছে গেছি। এই কথা শুনে ক্রিস্টিয়ান স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু সেই সাথে তার ভেতরে আবারও অপরাধবোধ কাজ করতে থাকে।
আরও একবার তার কাজ তাকে জুলিয়ার কাছে যাওয়া থেকে আটকে দিয়েছিল। সে তার ডান্স শো মিস করে ফেলে আর তার জীবন বাঁচানোর সুযোগটাও। তো এখানে ক্রিস্টিয়ান দেখতে পায় যে জোহানসন আর তার টিম ড্যামেজ চেক করছিল। বিল্ডিংয়ের পিলারগুলো খুবই বাজেভাবে ভেঙে গেছে আর তারা স্ট্রাকচারটা খুবই মনোযোগ দিয়ে দেখছে। ক্রিস্টিয়ান সোজা জোহানসনের কাছে যায় আর রেগে গিয়ে তাকে জিজ্ঞাসা করে, এই ভূমিকম্প কী কারণে আসলো তাহলে? তোমাদের সিস্টেম এটাকে আগে কেন ডিটেক্ট করতে পারেনি? কিন্তু জোহানসন নিজেকে আর নিজের টিমকে বাঁচানোর জন্য সরাসরি বলে দেয় যে এটা কোনো ভূমিকম্প ছিলই না। সে পুরো দোষ অপেরা হাউসের দুর্বল কনস্ট্রাকশনের উপরে চাপিয়ে দেয়। তার মতে পুরো বিল্ডিংটা কিছু দুর্বল পিলারের উপরে দাঁড়িয়েছিল আর ছোট্ট একটা কম্পনি এটাকে ফেলে দেবার জন্য যথেষ্ট ছিল। জোহানসন এই কথা মানতে একেবারে অস্বীকার করে দেয় যে তার টিম ডিজাস্টার আগে থেকে প্রেডিক্ট করতে ফেল করেছে। ক্রিস্টিয়ান তার মিথ্যে অজুহাতগুলো বুঝে ফেলে, কিন্তু তার সঙ্গে তর্ক করার বদলে সেখান থেকে বেরিয়ে চলে যায় আর সোজা ইডুনের বাড়িতে পৌঁছায়। সে যখন এখানে আসে সে দেখতে পায় ইডুন অঝরে কান্না করছে। যা কিছু হয়েছে সেটা তাকে ভেতর থেকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। তার মেয়ে অনেক কষ্টে নিজের প্রাণ বাঁচাতে পেরেছে, তার যদি ভয়ঙ্কর কিছু হয়ে যেত এই চিন্তা করে ইডুন একেবারে কান্না থামাতেই পারছিল না। ক্রিস্টিয়ান ধীরে ধীরে ইডুনের কাছে যায় আর নিজের জীবনে প্রথমবারের মতো তার কাছে মন থেকে ক্ষমা চায়। সে ইডুনকে বলে যে আমি সবসময় আমার পরিবারকে ভালোবাসি আর তোমাদের সাথেই থাকতে চাই, কিন্তু প্রতিবারই আমার কাজ তোমাদের মাঝখানে চলে আসে। ইডুন তার কথার মধ্যেকার সত্যটা অনুভব করে। সে সামনে এগিয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে, আর অনেক দিন পরে ক্রিস্টিয়ান তার মনে অনেক শান্তি পায়। ইডুন আবারও তার উপরে ভরসা করেছিল, আবারও হয়তো তার হাতে হাত দিচ্ছিল। তো এখন পরদিন ইডুন তার কাজ করার হোটেলে চলে যায় যেখানে সে রিসেপশনিস্ট ছিল। আজকে তাকে আগের চেয়ে অনেক বেশি খুশি দেখাচ্ছে, যেন তার স্বামী আবারও তার জীবনে ফিরে এসেছে বলে সে এতটা খুশি হয়েছিল। ওদিকে তাদের বড় ছেলে সন্ড্রে নিজের ইউনিভার্সিটিতে লেকচার অ্যাটেন্ড করছিল। ঠিক এমন সময় মেরিট নিজের বাড়িতে তার বাবার ল্যাপটপ চেক করতে থাকে। তখনই সে একটা ফোল্ডার খুঁজে পায় যেটার মধ্যে অদ্ভুত কিছু এক্সপেরিমেন্টের ভিডিও ছিল। ভিডিওগুলোতে ইঁদুরের উপরে বিভিন্ন ধরনের কিছু টেস্ট করা হচ্ছিল, যা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। দেরি না করে মেরিট ক্রিস্টিয়ানকে কল করে আর সাথে সাথে তাকে বাড়িতে ডেকে পাঠায়। ক্রিস্টিয়ান এলে সে তাকে ফুটেজগুলো দেখায় আর ক্রিস্টিয়ান খুবই মনোযোগ দিয়ে দেখে আর সাথে সাথে একটা শকিং বিষয় সে বুঝতে পারে। আসলে সবগুলো ইঁদুর কোনো একটা গ্যাসের প্রভাবে মারা গিয়েছিল। আর ভালোভাবে দেখার পরে ক্রিস্টিয়ান এর আসল কারণটা বুঝতে পারে, কারণ এক্সপ্লোশনের পরে বাতাসে কার্বন ডাইঅক্সাইড আর অন্যান্য বিষাক্ত গ্যাস ভয়ঙ্করভাবে ছড়িয়ে গিয়েছিল। ঠিক ওই মুহূর্তে ক্রিস্টিয়ান বুঝতে পারে যে কনরাড আসলে কোনো জিনিসের ওয়ার্নিং দিচ্ছিল। ভূমিকম্প আর ল্যান্ডস্লাইডগুলো শুধুমাত্র মাটির উপরেই ধ্বংসলীলা চালাচ্ছিল না, বরং মাটির নিচে আটকে থাকা বিষাক্ত গ্যাসগুলো বাইরে বের করে দিচ্ছিল। যদি ওই গ্যাসগুলো ইঁদুরগুলোকে এত তাড়াতাড়ি মেরে ফেলতে পারে তাহলে মানুষ আর অন্য পশু পাখিও ওই গ্যাসগুলো থেকে বাঁচতে পারবে না। ক্রিস্টিয়ান খুব ভালোভাবে বুঝতে পারে যে এখন তাকে কি করতে হবে। পুরো শহরকে এক্ষুনি খালি করাতে হবে, কারণ যদি দেরি হয়ে যায় তাহলে সবার জীবন এই অদৃশ্য বিষাক্ত হাওয়ার কারণেই বিপদে পড়ে যাবে। তো আপাতত ক্রিস্টিয়ান তার ছোট মেয়ে জুলিয়া আর মেরিটকে গাড়িতে বসায় আর সেফ জায়গার দিকে তাদেরকে নিয়ে বেরিয়ে পড়ে। সেই সাথে সে বারবার তার বড় ছেলে সন্ড্রেকে কলও করছিল, যে তখন ইউনিভার্সিটিতে ছিল। কিন্তু সন্ড্রে তার বাবার কলগুলো খুব একটা সিরিয়াসলি নেয় না। সে কলগুলো ইগনোর করে আর নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। ক্রিস্টিয়ান জানতো যে সে তার ছেলে সন্ড্রেকে ওখানে ফেলে আসতে পারবে না। তাকে একজন বাবার দায়িত্ব পালন করতেই হবে। শুধু নিজের ছেলেকেই নয়, বরং ইউনিভার্সিটির সকল স্টুডেন্টকে এখন তাকে বাঁচাতে হবে। তাই বাধ্য হয়ে ক্রিস্টিয়ান একটা ডেসপারেট সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে পুলিশকে কল করে মিথ্যে রিপোর্ট লেখায় যে ইউনিভার্সিটির ভেতরে অনেকগুলো বোমা রাখা হয়েছে। সে জানতো যে এর ফলে পুলিশ সাথে সাথে সবাইকে ইভ্যাকুয়েট করবে আর সন্ড্রে সহ সকল স্টুডেন্টরা বেঁচে যাবে। তো ইউনিভার্সিটি খালি করানো হচ্ছে এই ব্যাপারটা নিশ্চিত করার পরে ক্রিস্টিয়ান সোজা ওই হোটেলে চলে যায় যেখানে ইডুন কাজ করত। সেখানে পৌঁছে সে জুলিয়াকে বলে যে আমি যতক্ষণ না তোমার মাকে এখানে নিয়ে আসছি তুমি গাড়ির কাছে বসো। কিন্তু জুলিয়া প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল আর সে একা থাকতেও চাচ্ছিল না। তাই বাবার কথা ইগনোর করে সে চুপচাপ ক্রিস্টিয়ানের পিছু পিছু হোটেলের ভেতরে চলে যায়। ক্রিস্টিয়ান ইডুনকে খুঁজে বের করে আর ঘাবড়ে গিয়ে তাকে সব কিছু বলে দেয়। সে বলে যে একটা অনেক বড় ভূমিকম্প হয়তো খুব জলদি আসতে চলেছে, আমাদের এক্ষুনি এই শহর ছেড়ে চলে যেতে হবে।
তাই বিপদ বুঝতে পেরে ক্রিস্টিয়ান হোটেলের ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেয় যাতে করে বিল্ডিংটা দ্রুত খালি হয়ে যায়। ইডুনকে সাথে করে নিয়ে ক্রিস্টিয়ান এলিভেটর দিয়ে গ্রাউন্ড ফ্লোরে যেতে শুরু করে যাতে করে সে জুলিয়াকে নিয়ে বের হতে পারে, কিন্তু তারা দুজন জানতোই না যে জুলিয়াও হোটেলের ভেতরে এসে পড়েছে। তখনই হঠাৎ ডিজাস্টার চলে আসে, পুরো শহরের বিদ্যুৎ চলে যায় আর চারিদিক ভয়াবহ অন্ধকারে ছেয়ে যায়। এলিভেটর এক ধাক্কায় থেমে যায়। ক্রিস্টিয়ান আর ইডুন সেই এলিভেটরের ভেতরে আটকা পড়ে যায়। দুজনে প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ তারা বুঝতেই পারছিল না এখান থেকে বের কিভাবে হবে। ওদিকে জুলিয়া একটা জায়গায় দাঁড়িয়ে দূরে দেখছিল। সে শহরের এক কোনায় এতটাই ভয়ঙ্কর কিছু একটা দেখে ফেলে যেটা সে আগে কখনো দেখেনি, কারণ এক বিশাল রাক্ষসের মতো ভূমিকম্প শুরু হয়ে গিয়েছিল। মাটি খুবই খারাপভাবে কাঁপছিল। রিক্টার স্কেলে এর মাত্রা এতটাই বেশি ছিল যে মনে হচ্ছিল এটা নিজের রাস্তায় আসা সব কিছু ধ্বংস করে ফেলবে। প্রথমবারের মতো ক্রিস্টিয়ান, ইডুন আর জুলিয়া নিজের চোখে এত বড় ধ্বংসলীলা দেখতে পায়। বড় বড় স্কাই স্ক্র্যাপারগুলো খড়কুটোর মতো পড়ে যাচ্ছিল, মাটিতে গভীর ফাটল ধরছিল, আর কিছু মুহূর্তের মধ্যে ঝলমলে শহরটা মারাত্মক এক ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়। হোটেলের ভেতরে ছোটাছুটি শুরু হয়ে যায় আর মানুষে ভরা ওই বিশাল বিল্ডিংটা ভেঙে পড়তে থাকে। দেয়ালগুলো খসে পড়ে যায়, কাঁচ ভেঙে যায়, উপর থেকে ধ্বংসস্তূপের বর্ষণ শুরু হয়ে যায়। মেরিট, যে কিনা জুলিয়াকে বাঁচানোর চেষ্টা করছিল, সে হঠাৎ করে খসে পড়া ধ্বংসস্তূপের আঘাতে ধাক্কা খেয়ে যায়। সে বেচারি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় আর খুব বাজেভাবে আহত হয়। জুলিয়া তো অনেক ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু সে মেরিটকে এভাবে মরার জন্য ফেলে যেতে অস্বীকার করে। সে তাকে টেনে তুলে একটু সেফ জায়গাতে নিয়ে যায় আর তাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা শুরু করে দেয়। ওদিকে ক্রিস্টিয়ান আর ইডুন এখনও এলিভেটরের ভেতরে আটকা ছিল। পাওয়ার ব্যাকআপ চালু হয়ে গিয়েছিল, কিন্তু তারা কোনোভাবেই বের হতে পারছিল না। লিফট খুবই খারাপভাবে ড্যামেজ হয়ে গিয়েছিল আর বিল্ডিংয়ের ভাঙা টুকরোগুলো বাইরে থেকে লিফটটাকে আটকে দিয়েছিল। এসবের মাঝে তারা দুজন এমন একটা কথা শোনে যা শুনে তাদের বুক একেবারে কেঁপে ওঠে, যে জুলিয়া আসলে তার পিছু পিছু হোটেলের ভেতরে এসেছিল। দুজনের মনের ভেতর এক ভয়ঙ্কর ভয় চেপে বসে যে জুলিয়া বেঁচে আছে নাকি মারা গেছে। কিন্তু তারা তো কোনোভাবেই জুলিয়ার কাছে পৌঁছাতে পারছিল না, কারণ এলিভেটরের দেয়ালগুলোতে খসে পড়া ধ্বংসস্তূপের চাপে এলিভেটরটা মরমর করছিল। যে কোনো মুহূর্তেই সব কিছু ভেঙে যেতে পারত। তাই ক্রিস্টিয়ান আর ইডুন এখন একে অপরকে ধরে চুপচাপ বসেছিল। তারা শুধু এটাই আশা করছিল যেন কোনো একটা রাস্তা বেরোয় আর তারা এখান থেকে বের হতে পারে। ঠিক এই সময়ে ইউনিভার্সিটিতে সন্ড্রে আর তার গার্লফ্রেন্ড একটা মজবুত স্ট্রাকচারের নিচে লুকিয়ে প্রাণে বেঁচে যায়। কিন্তু যখন তারা আশেপাশে দেখে, তাদের চোখে মারাত্মক ভয় ফুটে ওঠে। আসলে অনেক স্টুডেন্ট আর প্রফেসর এতটা লাকি ছিল না। তারা বড় বড় কংক্রিট আর পাথরের টুকরোর নিচে পড়ে নিজেদের জীবন হারিয়ে ফেলেছিল। ভূমিকম্পের মাত্রা আরও বেশি বাড়তে শুরু করে, যার কারণে চারিদিকে আবারও ধ্বংসলীলা শুরু হয়ে যায়। বিল্ডিংগুলো ধসে পড়ছিল আর পুরো শহরে ভয়ঙ্কর ছোটাছুটি শুরু হয়ে গিয়েছিল। এরই মধ্যে আবার মেরিটের জ্ঞান ফিরে আসে আর সে সাথে সাথে জুলিয়ার কাছে চলে যায়, যে কিনা একজন আহত মহিলা ওয়ার্কারকে সাহায্য করছিল। ওই নারীর অবস্থা অনেক সিরিয়াস ছিল আর সে অনেক কষ্টে নিজের প্রাণ কোনো রকমে বাঁচিয়ে রেখেছিল। ওদিকে এলিভেটরে আটকে থাকা ক্রিস্টিয়ান আর ইডুন ধীরে ধীরে বাইরে বের হবার রাস্তা তৈরি করতে থাকে। তখনই ক্রিস্টিয়ান খুব জোরে একটা ধাক্কা অনুভব করে। ছোট্ট একটা ফাঁকা জায়গা দিয়ে বাইরে উকি মেরে সে যা দেখে তাতে তার রক্তহীন হয়ে যায়, কারণ হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা অনেক বড় একটা বিল্ডিং ভেঙে পড়েছে। উপর থেকে তাদের হোটেলের উপরের ফ্লোরগুলো অনেক দুর্বল হয়ে গেছে আর ভেঙেও পড়তে থাকে। সবথেকে ভয়ঙ্কর বিষয় এটা ছিল যে জুলিয়া আর মেরিট হয়তো ওই ফ্লোরগুলোতেই আছে। বিল্ডিংটা যখন আরও আনস্টেবল হয়ে যাচ্ছিল, তখন ইনজুরি হওয়া ওই মহিলার ব্যালেন্স নষ্ট হয়ে যায় আর সে নিচে পড়ে যায়। জুলিয়ার মেরিট তাকে বাঁচানোর জন্য কিছুই করতে পারে না, তাই মেরিট সাথে সাথে জুলিয়াকে শক্ত করে ধরে ফেলে আর সে যে কোনো মূল্যে আসলে জুলিয়াকে বাঁচাতে চাচ্ছিল। জুলিয়ার চিৎকার শুনে ক্রিস্টিয়ান বুঝতে পারে যে তারা টপ ফ্লোরে আটকা পড়েছে, কিন্তু সে এর চেয়েও ভয়ঙ্কর একটা ব্যাপার জানতো, সেটা হলো পুরো বিল্ডিংয়ের ফাউন্ডেশন ভেঙে গেছে। এখন এই বিল্ডিংটা যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। এখন তাদের কাছে একটাই রাস্তা ছিল, তা হলো ক্রিস্টিয়ান আর ইডুন এলিভেটরের সঙ্গে লাগানো রশির সাহায্যে উপরে উঠে যাবে। যদি জুলিয়াকে বাঁচাতে হয় তাহলে আপার ফ্লোরে তাদেরকে পৌঁছাতেই হবে। তো এখন তারা যখন উপরে উঠছিল, তখনও বিল্ডিংটা অনবরত কাঁপতে থাকে। হঠাৎই ধ্বংসস্তূপের একটা বড় টুকরো খসে ইডুনের পায়ে আঘাত করে। ব্যথায় সে একেবারে কান্না করে ওঠে। তার জন্য হাঁটা একেবারে মুশকিল হয়ে যায়।
কিন্তু ক্রিস্টিয়ান তাকে সামলে নেয়। এত খারাপ অবস্থার মধ্যেও দুজনে শুধুমাত্র নিজেদের মেয়ের কাছে কোনো রকমে পৌঁছাতে চাচ্ছিল। এখন অনেক কষ্টের পরে ক্রিস্টিয়ান পরের ফ্লোরে একটা ফাঁকা জায়গা দেখতে পায়, কিন্তু সেটা সামনের অন্য একটা সাইডে ছিল, যেখানে পৌঁছানোর জন্য রশি দিয়ে ঝুলে যেতে হবে। ক্রিস্টিয়ান আগে চলে যায় আর সে সফল হয়, আর এখন ছিল ইডুনের পালা। কিন্তু তখন ডিজাস্টার আবারও চলে আসে। ইডুন যে রশিটা ধরেছিল সেটা আগে থেকেই দুর্বল ছিল। ক্রিস্টিয়ান কিছু একটা করতে পারার আগেই ওই রশিটাই ছিঁড়ে যায়। ইডুন জোরে একটা চিৎকার করে ওঠে আর দুর্ভাগ্যবশত সে নিচে পড়ে যায়। ক্রিস্টিয়ান নিজের চোখের সামনে নিজের স্ত্রীকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখে। সে বেচারা কিছুই করতে পারে না। সে তার চোখের সামনে ইডুনকে চিরতরে হারিয়ে ফেলেছিল। কষ্ট আর শোক তাকে ভেতর থেকে একেবারে ভেঙে ফেলেছিল, কিন্তু এখন তার কাছে থামার মতো কোনো সময় ছিল না, কারণ তার মেয়ে হয়তো এখনও তার জন্য অপেক্ষা করছে। ক্রিস্টিয়ান নিজের কান্না চেপে রাখে আর সামনের দিকে এগিয়ে চলে যায়, আর অবশেষে সে জুলিয়া আর মেরিটের কাছে পৌঁছে যায়। জুলিয়া তো অনেক ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু বাবাকে দেখেই তার চোখে আবারও আশা ফিরে আসে। ক্রিস্টিয়ান তাকে সামলে নেয়, কিন্তু তাদের দুঃস্বপ্ন কিন্তু এখনও শেষ হয়নি। তারা যেই ফ্লোরে দাঁড়িয়েছিল সেটা হঠাৎ করে ফাটতে শুরু করে। জোরে একটা কম্পনের কারণে জুলিয়া পিছলে একেবারে কোনায় চলে যায়। ক্রিস্টিয়ান ইডুনকে আগেই হারিয়ে ফেলেছিল, তাই সে এখন নিজের মেয়েকে কোনোভাবে হারাতে চায় না। তাই এক মুহূর্ত না ভেবেই সে জুলিয়ার দিকে ঝাঁপিয়ে পড়ে। জুলিয়া একটা গ্লাস প্যানেলে গিয়ে পড়ে, কিন্তু সেটার কাঁচ তার ওজনে ভাঙতে শুরু করে। ক্রিস্টিয়ান ঠিক সেই সময়ে তার মেয়ের হাতটা ধরে ফেলে। নিচের কাঁচটা ভেঙে যায় আর জুলিয়া শূন্যে ঝুলে পড়ে। সে চিৎকার করতে শুরু করে। মেরিট সাথে সাথে সাহায্য করার জন্য ছুটে চলে আসে। ক্রিস্টিয়ান আর মেরিট মিলে পুরো শক্তি দিয়ে জুলিয়াকে কোনো রকমে উপরে টেনে তোলে। তো আপাতত এই ফ্লোরটা স্টেবল হয়ে গিয়েছে আর ভাঙা কোনো রকমে থেমে যায়। তখন ক্রিস্টিয়ান একটা জরুরি বিষয় নোটিস করে, কারণ ভূমিকম্পের মাত্রা ধীরে ধীরে কমে আসতে থাকে। এর মানে অবশেষে এই ভয়ঙ্কর ডিজাস্টার থেমে গিয়েছিল। তাই কোনো সময় নষ্ট না করে ক্রিস্টিয়ান জুলিয়া আর মেরিকে একটা সেফ রাস্তা দিয়ে নিচে নামিয়ে নিয়ে আসে। তারা যখন গ্রাউন্ড ফ্লোরে পৌঁছায় তখন সামনের দৃশ্য দেখে সবাই স্তব্ধ হয়ে যায়, কারণ পুরো শহরটাই ধ্বংস হয়ে গিয়েছিল। বিল্ডিংগুলো ধসে পড়েছিল, রাস্তাঘাট ফেটে গিয়েছিল, আর অসংখ্য মানুষ নিজেদের প্রাণ হারিয়েছিল। ধ্বংসলীলা এতটাই বেশি ছিল যে ক্রিস্টিয়ান জানতো এই দৃশ্য সে সারা জীবনেও ভুলতে পারবে না। তো পরবর্তীতে মেরিট ক্লান্ত হয়ে যায় আর ভেতর থেকে একেবারে ভেঙে নিজের বিছানাতে লুটিয়ে পড়ে। কিছুক্ষণ পর সে তার বাবার অফিসে চলে যায় আর তার রিসার্চগুলো অনেক মন খারাপ করে দেখতে শুরু করে। সে বুঝতে পারে যে কনরাড আসলে ভূমিকম্পের ব্যাপারে অনেক কিছুই জানতো, কিন্তু সে সব কিছু নিজের কাছে লুকিয়ে রেখেছিল, কারণ কেউ তার কথা বিশ্বাস করেনি। কারণ কনরাড ততক্ষণ পর্যন্ত দুনিয়াকে জানাতে চাচ্ছিল না যতক্ষণ না তার কাছে একেবারে পারফেক্ট কোনো সলিউশন থাকে। তার নিজের মেয়ে মেরিটও এই পুরো সত্যটা জানতো না। তো এখন অফিসে বসে সে তার বাবাকে অনেক কষ্ট আর অনুশোচনা নিয়ে মনে করছিল। ওদিকে ক্রিস্টিয়ান, সনরে আর জুলিয়া ওই ধ্বংস হয়ে যাওয়া শহর ছেড়ে বেরিয়ে পড়েছে। তারা ক্রিস্টিয়ানের নতুন বাড়ির দিকে যেতে শুরু করে, যেটা জঙ্গলের মাঝখানে তৈরি একটা আলাদা বাড়ি ছিল। ডিভোর্সের পরে ক্রিস্টিয়ান এই বাড়িটা নিজের একাকিত্ব থেকে বাঁচার জন্য তৈরি করেছিল। সে কি জানতো যে একদিন এই বাড়িটাই তার পরিবারের কাছে সব থেকে বড় ভরসা হয়ে দাঁড়াবে। ভূমিকম্প তার সব কিছু কেড়ে নিয়েছিল, হাজার হাজার মানুষের প্রাণ চলে গিয়েছিল, আর সব থেকে বড় ক্ষতি হয়েছিল ইডুনের চলে যাওয়ার কারণে। সনরে আর জুলিয়া নিজেদের মাকে হারিয়ে পুরোপুরি ভেঙে পড়েছিল, কিন্তু তারা একটা কথা বুঝতে পারে যে তাদের কাছে এখনও তাদের বাবা আছে। তাই দুজনেই ক্রিস্টিয়ানের সঙ্গেই থাকার সিদ্ধান্ত নিয়ে ফেলে। কিন্তু এখানে একটা প্রশ্ন এখনও বাকি ছিল, যেমন ভূমিকম্প কি আবারও আসতে পারে? এই চিন্তাটাই অনেক ভয়ঙ্কর ছিল। এই জন্য ক্রিস্টিয়ান একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে কনরাডের রিসার্চকে সামনে এগিয়ে নিয়ে যাবে আর ফিউচারে ভূমিকম্প থামানোর মতো কোনো টেকনোলজি তৈরি করবে। আর এরই সাথে আমাদের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে আমি এটার আগের পার্ট, যার নাম দ্য ওয়েভ, সেটাও এক্সপ্লেন করব। আর ভালো না লাগলে কমেন্টে তো অবশ্যই জানাবেন। আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।